যে কথা বলে হাদির প্রচার টিমে ঢুকেছিল দুই হামলাকারী, ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনী ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করায় ধরা খেল বিএনপি নেতা মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো, জরুরি বৈঠকে বসছে প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ৪৮ ঘণ্টায় পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। যারা গুলি করেছে তারা কয়েকদিন ধরে প্রচারে যুক্ত ছিল, কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। হাদি ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছিলেন এবং প্রচারে অংশগ্রহণ করতে চায় বলে জানায়। তিনি বলেন, হাদি ভাই সবাইকে অ্যাকসেপ্ট করে, তার কাছে যে আসে সে মাস্ক খোলেনি। তাকে বারবার বলা হয়েছিল মাস্ক খুলতে, সে বলেছে তার সমস্যা আছে, সেটা সিরিয়াসলি নেয়নি হাদি ভাই, এ কারণে সে মাস্ক পরাই ছিল। তিনি বলেন, জুম্মার নামাজ পড়ে এখান দিয়ে যাচ্ছিল তারা। হাদি ভাইয়ের পেছনে আমাদের আরও ২টা রিকশা ছিল, হাদি ভাইয়ের সাথে তার ভাই ছিলেন, তখন পাশ দিয়ে গুলি করে। এদিকে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে চুরি হয়েছে। রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। মোটরসাইকেলে এসে প্রকাশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই জুলাই যোদ্ধা। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ওসমান হাদি। হামলার পদ্ধতির কারণে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এটিকে ভারত ও তাদের মদতপুষ্ট চক্রের সুদূর প্রসারী হুমকির বাস্তবায়ন হিসেবে দেখছে। এই পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোর সন্দেহ করছে দেশের নিরাপত্তা বাহিনী। তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা এবং বিদেশি চক্রান্তের অংশ। পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং ভারতের দাদাগিরি বন্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে দিল্লি ক্ষুব্ধ। হাদি ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অন্যতম আইকন। ফ্যাসিবাদের আঁতুড়ঘর আখ্যা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ফাঁসির রায়ের মতো সংবেদনশীল ইস্যুতে তিনি ছিলেন সরব। এ কারণে তিনি ভারত ও তাদের দেশীয় মদতদাতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হন। ঘটনাস্থল থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও গুলির শেল বিশ্লেষণ করে নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, হামলাটি কোনো সাধারণ গুন্ডা বাহিনীর কাজ নয়, এটি অত্যন্ত প্রশিক্ষিত ও পেশাদার একটি কিলার টিমের কাজ, যারা টার্গেট সিলেকশন থেকে শুরু করে হামলা চালানো এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হওয়ার প্রক্রিয়ায় আছেন। তদন্তকারীদের প্রাথমিক ভাষ্য, এই পেশাদার হিটম্যানদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা ও নির্দেশনা দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তোলা এবং সরকারকে চরম বেকায়দায় ফেলা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, যার অংশ হিসেবে হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বরকে সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে এ বিষয়ে কিছু সংশ্লিষ্ট তথ্যও পাচ্ছেন তারা। গোয়েন্দা তথ্যে আরও জানা গেছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করে নির্বাচনকে বানচালের জন্য বৃহত্তর ষড়যন্ত্র চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় ৮০ জনের মতো প্রশিক্ষিত আত্মাই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হচ্ছে বলে কয়েকদিন ধরে বেশ জোরে সোরে আলোচনা চলছিল, যাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতো ব্যক্তিরা রয়েছে। এই অনুপ্রবেশকারীরা দেশের আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থী গ্রুপগুলোর সঙ্গে হাত মিলিয়েছে। নিরাপত্তা ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো মিলিয়ে দেখছে, পশ্চিমবঙ্গের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কারাবন্দী সুব্রত বাইন, জামিনে থাকা পিচ্চি হেলাল এবং চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুলের মধ্যে টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেন। সুব্রত বাইন কারাগার থেকে নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন সহ অন্যান্য শীর্ষ অপরাধীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই চক্রের মূল লক্ষ্য হল নির্বাচনকে ব্যাহত করে দেশে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। হাদির ওপর হামলা এই বৃহত্তর ষড়যন্ত্রের কৌশলগত প্রথম ধাপ বলে উচ্চ পর্যায়ের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত কিছু রহস্যময় গতিবিধি তদন্তকারীদের সন্দেহের জন্ম দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, হামলার আগে ২ তরুণ রহস্যজনকভাবে হাদির আশেপাশে ঘোরাফেরা করছিল। তদন্তকারীরা ধারণা করছেন, এই ২ যুবক কিলার গ্রুপের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও কনভারসেশন তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। মাত্র দুদিন আগেই শেখ হাসিনার সঙ্গে লীগের এক সন্ত্রাসীর কথোপকথন ভাইরাল হয়েছিল, যেখানে সন্ত্রাসী জুলাইবীরদের খুন করার কথা বলে শেখ হাসিনা তাকে পারলে করে দেখাও বলে উস্কে দেন। হাদির সমর্থক ও বিশ্লেষকরা মনে করছেন, তার ওপরেই হামলা শেখ হাসিনার সেই উস্কানিমূলক কথারই বাস্তবায়ন। দাবি উঠেছে বেশ জোরে সোরেই। এছাড়াও হামলার আগে হাদির নিরাপত্তার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি র্যাবের সাবেক সদস্য এবং হাদির নিরাপত্তার দায়িত্ব নেবেন, কিন্তু হামলার দিন সেই ব্যক্তির কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সময়ও এই একই ব্যক্তিকে সক্রিয় দেখা গিয়েছিল। তদন্তের স্বার্থে রহস্যময় ব্যক্তির গতিবিধি এখন নিবিড় নজরদারির মধ্যে রাখা হয়েছে। হাদিকে গুলি করেন নানক কামালের ঘনিষ্ঠ সহযোগী ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটানোর সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি উঠেছে। আমার দেশের কাছে এসেছে ওই ব্যক্তির বেশ কয়েকটি ছবি। এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন। তবে সংবাদ মাধ্যমটি তার পরিচয় প্রকাশ করেনি। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক পোস্টে দাবি করেন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ। তিনি সাবেক ছাত্রলীগ সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। সায়ের আরও দাবি করেন, ফয়সাল জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ অনুসারী। আরেক পোস্টে সায়ের লেখেন, ওসমান হাদির আক্রমণকারীদের একজন হিসেবে উল্লেখ করা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ৮ নভেম্বর ২০২৪ ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি জব্দ করা হয় বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তি জামিন পেলেন কিভাবে? আমার দেশের হাতে থাকা ছবিগুলোর একটি ইনকিলাব কালচারাল সেন্টারের চলতি মাসের ৯ তারিখের সেই ছবিতে দেখা যায় হাদির পাশে বসে আছে তাকে গুলি করেছে বলে অভিযোগে থাকা ব্যক্তি। তারা ওই দিন একসঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে যান। হাদির এক সহযোদ্ধা বলেন, জুম্মার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। লিফলেট শেষে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তাদের। নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হওয়ার পর আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উদ্বেগ, আতঙ্ক বিরাজ করছে। তফসিলের একদিনের মাথায় এ ধরনের ঘটনায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে ভোটের মাঠে। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য অ্যালার্মিং। প্রধান উপদেষ্টাও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপরাধীদের ধরতে তৎপরতা শুরু করেছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, এটি অ্যালার্মিং এবং সারা দেশের প্রার্থীদের মধ্যে নেতিবাচক বার্তা যাবে। তাই সরকারকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, প্রার্থীদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এর আগেও প্রার্থীদের ওপর গুলির ঘটনা ঘটেছে। গত ৫ই নভেম্বর নির্বাচনী জনসংযোগে চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সরওয়ার হোসেন নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।